রেদওয়ান মাসুদের একটি উক্তি আছে, ক্ষমতা হলো সূর্যের আলোর মতো, কেউ আলোকিত হয়, কেউ আবার পুড়ে ছাই হয়ে যায়। আজ আমাদের মাঝে এমনই একজন আলোকিত মানুষ উপস্থিত আছেন, তার পরিচয় তো আমরা দিবই, তার সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে এমন একজন মানুষ উপস্থিত আছেন যার ভালো কাজের নজির আমরা বরাবরই দেখতে পাই। তিনি বরেণ্য রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদ। স্বাগত আপনাকে, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? ভালো আছি, এবং চ্যানেল 9-এর সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি যেহেতু ঈদের অনুষ্ঠানেই এসেছি আপনার কাছে, আমি সর্বপ্রথম আপনার ঈদটা কেমন কাটে সেটাই জানবো। আমার ঈদ একেবারেই গতানুগতিক। ঈদটা মনে হয় ছোটোবেলাতেই সবাই উপভোগ করে, বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে আমার মতো পরিণত বয়সকে এলে সিনিয়র সিটিজেন হিসাবে ঈদের আনন্দের তেমন কিছু থাকে না। পরিবারের লোকজন, দলীয় নেতাকর্মীদের সাথে দেখা সাক্ষাৎ হয়, এটা একটা বোরিং অনুষ্ঠানও বলতে পারেন। তো একমাত্র আমার নাতি আছে, নাতি এবং নাতিরা আসলে একটু মজা পাই। তারা আমার বাসায় যে কয়েক ঘন্টা সময় কাটায় ঈদের দিনে বা ঈদের পরের দিনে, সেটা খুব উপভোগ করি। এছাড়া ঈদ একেবারেই গতানুগতিক। আপনার জন্ম তো ভোলায়, বেড়ে ওঠা বোধহয় বরিশালে। তো ভোলায় জন্ম, বরিশালে বেড়ে ওঠা, তখনকার ঈদ আসলে কেমন ছিল? আমার জন্ম লালমোহন থানায়, যেটি আমার নির্বাচনী এলাকাও এখন, এবং কিন্তু জ্ঞান হওয়ার পর থেকে আমি বরিশাল শহরে। আমার আব্বা বরিশাল শহরে ডাক্তার ছিলেন, প্র্যাকটিস করতেন। তো জ্ঞান হওয়ার পর থেকেই বরিশালী মানুষ, সেখানে জিলা স্কুল এবং বিএম কলেজে পড়েছি, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ওখান থেকে করেছি। বেড়ে ওঠা বলতে বরিশাল শহরেই আমার বেড়ে ওঠা। তবে পড়াশোনার চেয়ে খেলাধুলা বেশি করেছি, ক্রিকেট, ফুটবল এগুলো নিয়ে খুব মেতে থাকতাম। আর তখনকার দিনে পরিবার যথেষ্ট স্বাধীনতা দিল। দিনের বেলায় আমরা ফ্রি থাকতাম, সন্ধ্যার আগে আগে বাসায় ফিরতে হবে, এটাই রেস্ট্রিকশন ছিল। আচ্ছা, আপনাকে ফুটবলারও বলা হয়, আপনি জাতীয় পর্যায়েও খেলাধুলা করেছেন ফুটবল, তার সাথে আপনাকে দৌড়বিদও বলা হয়। তো এত কিছু কিভাবে ওই সময় অনুযায়ী কিভাবে নিজেকে ম্যানেজ করতেন? কারণ আপনি একজন চিকিৎসকের সন্তান। ওই সময় আমি একেবারেই খেলাধুলা পাগল ছিলাম। বরিশাল শহরে ফুটবল এবং ক্রিকেট খেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, তখন ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে খেলার সুযোগ পাই, এবং যার ফলে পত্রপত্রিকায় প্রতিনিয়তই আমাকে নিয়ে অনেক লেখা বের হতো। জনপ্রিয় হয়ে উঠেছিলাম। আর উদীয়মান খেলোয়াড় হিসাবে বিশ্ববিদ্যালয়েও সবাই আমাকে চিনত, যে নতুন একটা ছেলে এসেছে মফস্বল থেকে, দুর্দান্ত ফুটবল খেলে। তো এইভাবে ফুটবল খেলি। আর তখন যারা খেলাধুলা করতো সব খেলাই খেলতো, ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স। তো আমি ফুটবলের সিজনে ফুটবল খেলতাম, ক্রিকেট সিজনে ক্রিকেট খেলতাম প্রথম বিভাগে। এক সময় শীতের দিনে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফজলক হলে আমি থাকতাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন। সেখানে জাস্ট শখের বসে হলের অ্যানুয়াল স্পোর্টসে অংশ নিয়েছিলাম, এবং সেখানে 100 এবং 200 মিটার দৌড়ে তৎকালীন প্রাদেশিক রেকর্ডের সমান টাইমিং করি। তো তখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কোচ ছিলেন, আমেরিকান, ওটিস কফি নাম, তিনি খেলার মাঠেই আমায় পাকড়াও করলেন। উনি বললেন যে, সান, তোমার তো অ্যাথলেটিক্সে তোমার ভালো সম্ভাবনা আছে, তুমি কাল থেকে বিশ্ববিদ্যালয়ের মাঠে, আমি ইউনিভার্সিটির কোচ, প্র্যাকটিস করাবো। তিনি আমাকে তার জিপে করে ঢাকা স্টেডিয়ামে নিয়ে গেলেন। আমি এড়াবার চেষ্টা করলাম, আমার রানিং শু না এটাই। তো উনি ওখানে একটা দোকান থেকে রানিং শু কিনে দিলেন এবং বললেন, কাল বিকেলে তুমি বিশ্ববিদ্যালয় মাঠে আসবে। এইভাবে তার আগ্রহে, এবং আমার তখনকার দিনে আমাদের সহপাঠী যারা ছিল খেলাধুলাকে খুব উৎসাহ দিত সবাই, এইভাবে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সের মধ্যে জড়িয়ে পড়ি। এই যাত্রাটা স্টপ হয় কবে? এই যাত্রা স্টপ হয়, ফুটবলের যাত্রা কখনোই স্টপ হয় নাই। সেনাবাহিনীতে থাকার সময়ও আমি আলাদা পড়ালেখা শেষ করে সেনাবাহিনীতে যাই। সেখানে সেনাবাহিনী থেকে একটা স্পেশাল পারমিশন নিতে হয় খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য, যাতে কোনো ধরনের ইনজুরি হলে এটার জন্য সরকারের কোনো দায় নেই। তো এইটা স্টপ হয় আমি যখন সেনাবাহিনী থেকে রিটায়ার করি, বা আমাকে অবসর দেওয়া হয় 1976 সালে। সেই সময় তারপরে 2 বছর আমি খেলি। 1978 সালে শেষবারের মতো ফুটবল খেলি ঢাকা ফুটবল লিগে। মোহনা স্পোর্টিংয়ে অধিনায়ক ছিলাম আমি, সেবার লিগ চ্যাম্পিয়ন হয় মোহনান। এইভাবে ফুটবল গেল। আর অ্যাথলেটিক্স আগেই ছেড়ে দিয়েছি, অ্যাথলেটিক্স, ক্রিকেট,
ফুটবলে কনসেন্ট্রেট করার জন্য অন্যান্য স্পোর্টস একসময় ছেড়ে দিই আমি। আচ্ছা, এই প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, আমি একটু জানতে চাই আর্মিতে আসা হলো কিভাবে আপনার? আমি ফুটবল পাগল ছিলাম, পাকিস্তান জাতীয় দলে কয়েক বছর খেলেছি। পাকিস্তান ফুটবল ফেডারেশনের যে জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি সেনাবাহিনীর একজন মেজর ছিলেন, মেজর মোহাম্মদ হোসেন মালিক। তিনি আমাকে অনেক দিন ধরে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, তুমি সেনাবাহিনীতে আসো, সেনাবাহিনীতে আসলে তোমার প্রেস্টিজও বাড়বে, প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাও হবে, আবার খেলাটাও অনেক দিন চালাতে পারবে। তার কথায় কিছুটা অনুপ্রাণিত হয়ে আমি খেলাধুলা আরও ভালোভাবে অংশগ্রহণ করা যাবে এসব কারণেই সেনাবাহিনীতে যোগ দিই। মানে ইন্টেনশনটা কি খেলাধুলাই ছিল, যে খেলাধুলায় আরো বেশি অংশগ্রহণ করা যাবে, খেলাধুলা করতে পারবো, এটাও একটা কারণ ছিল। অদ্ভুত খেলা পাগল ছিলাম বললাম না, এই জন্য আমার কোনো বাস্তব যে চিন্তা ভাবনা লোকে যেভাবে ক্যারিয়ার চুজ করে আমার এগুলো ছিল না। তো যাই হোক, ঘটনার চোখে ভালোই হয়েছে, সেনাবাহিনীতে গিয়েছি, সেনাবাহিনীতে যাওয়ার ফলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এবং একটা ব্যাপার যে তৎকালীন সময় মুক্তিযুদ্ধকালে আপনার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত, আপনি একেবারে সম্মুখে নেতৃত্ব দিয়েছেন, তো এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। 1971 সালে মার্চ মাসে আমি যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলাম, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নে। 30শে মার্চ তারিখে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে এবং পাকিস্তানিরাও বাঙালিদের উপরে একটা মিলিটারি ক্র্যাকডাউন করে, সেই হিসাবে 30শে মার্চ তারিখে আমরাও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির চাপে এবং বাঙালিদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে এ ব্যাপারে আমরা অনেকটা উৎকণ্ঠিত ছিলাম। 30শে মার্চ তারিখে যশোর ক্যান্টনমেন্টে আমরা বিদ্রোহ করি পাক বাহিনীর বিরুদ্ধে। তো যশোর ক্যান্টনমেন্টের ভেতরেই 8 ঘন্টার একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে আমি একমাত্র বিদ্রোহী অফিসার ছিলাম। এক পর্যায়ে একজন তরুণ সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন, তাকে আমি ডেকে নেই বিদ্রোহে যোগ দেওয়ার জন্যে। তো যুদ্ধের এই 8 ঘন্টাব্যাপী যুদ্ধে সে শহীদ হয়, আমাদের আরও কয়েকজন শহীদ হয়, পাকিস্তানিদের হতাহত অনেক বেশি হয়। ক্যান্টনমেন্ট থেকে আমরা বেরিয়ে আসি বিকালের দিকে, তারপর বাইরে আসার পরে দেখি হাজার হাজার ছাত্র যুবক তারা মুক্তিযুদ্ধে যোগ দিতে চায় এবং আমরাই মুক্তিবাহিনী গড়ে তুলি। যশোর অঞ্চলে আমি একাই বিদ্রোহী অফিসার ছিলাম। এখান থেকে 600 ছাত্রকে আমি আমার ব্যাটালিয়নে ভর্তি করি। তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে আমরা মেঘালয়ের একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়, মেঘালয়ের তেলঢালা নামে একটি জায়গাতে। সেখানে আমার এই 600 এদেরকে ট্রেনিং দেওয়া হয় 1.5 মাস। এরপরে তারা দুর্ধর্ষ যোদ্ধায় পরিণত হয়। তবে এই যুদ্ধ আমাদের জন্য একটা বিরাট অভিজ্ঞতা। এবং পরে একসময় আমি ইংল্যান্ডে, স্বাধীনতার পরে ইংল্যান্ডে ট্রেনিংয়ে গিয়েছিলাম তাদের স্টাফ কলেজে। সেখানে আমার যেহেতু কমব্যাট এক্সপিরিয়েন্স আছে, সেখানকার ইনস্ট্রাক্টররা জিজ্ঞেস করতো যে যুদ্ধের এই সিচুয়েশনে কি করা যায়, তোমরাও যে যুদ্ধের সময় আক্রমণ করেছো কি। আমি যখন তাদেরকে কামালপুর আক্রমণের কথা বলি, তারা পিন ড্রপ সাইলেন্স নিয়ে শুনে এবং শোনার পর মন্তব্য করে যে এই আক্রমণ এটা একটা অসম্ভব কাজে তোমরা নেমেছিলে এবং কোনো রেগুলার আর্মি বা প্রফেশনাল সোলজার এই ঘাঁটি দখল করতে পারবে না। একমাত্র যারা জীবন দিতে সদা প্রস্তুত, সুইসাইড স্কোয়াড, দেশের স্বাধীনতার জন্য জীবন দিতে এসছে, একমাত্র তারাই পারে এই ঘাঁটি দখল করার জন্যে। তারা অবাক বিস্ময়ে দেখতো যে 1.5 মাসে ট্রেনিং পাওয়া সোলজাররা ছাত্রদেরকে, ছাত্র মেড ইন্টু সোলজার, তারা এই যে কামানের গোলন্দাজ বাহিনীর সাপোর্ট ছাড়া এ ধরনের একটি ভয়াবহ আক্রমণে অতিক্রম করলো। এবং আমাদের যে এত হতাহতি হলো, কেউ কিন্তু পিছনের দিকে যায়নি। সাধারণত আমরা এইভাবে যাই, 2-3 জন পড়ে গেলে বাকিরা পিছনে যাওয়ার ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা থাকে, কিন্তু যুদ্ধ অনেক ভয়াবহ। এখানে আমাদের সৈনিকেরা দেশপ্রেমে এত উজ্জীবিত ছিল, আমরা সামনের দিকে গিয়েছি, পিছনে কেউ যায়নি, এবং সেই জন্যই আমাদের হতাহত এত বেশি হয়েছে। তবে এই যুদ্ধটি মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আক্রমণ, একমাত্র প্রথাগত আক্রমণ। সেখানে আমাদের সৈনিকেরা অনেক শৌর্য বিজয় দেখিয়েছে। এই বাহিনীকে নিয়েই আমরা ওই সময় 18টা জেলা ছিল বাংলাদেশে। ডিসেম্বর মাসে একটি মাত্র জেলা বাংলাদেশ মুক্তিবাহিনী দখল করেছে, সেটি হলো সিলেট জেলা। সেটা দখল করেছি আমরা প্রথম ইস্ট বেঙ্গল। 14ই ডিসেম্বর তারিখে আমরা সিলেটের এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় যে শত্রু ঘাঁটি ছিল, সেটা চা বাগানের ভেতর দিয়ে গিয়ে সেই ঘাঁটির উপরে আক্রমণ চালাই। এই আক্রমণে আমাদের নেতৃত্ব দিয়েছেন পরবর্তীকালে শহীদ রাষ্ট্রপতি তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, এবং এই এমসি কলেজের আক্রমণটা আমি পরিচালনা করি। আমারও 18 জন হতাহত হয়, বাট পাকিস্তানিরা এই আক্রমণে পরাভূত হয়ে তারা আত্মসমর্পণ করতে রাজি হয়। তো যেই 30শে মার্চ তারিখে যে বিদ্রোহ আমরা করেছিলাম যশোর ক্যান্টনমেন্টে দেশকে স্বাধীন করার জন্যে, সেটি পূর্ণতা লাভ করে আমাদের জন্য 14ই ডিসেম্বর তারিখে সিলেট জয়ের মাধ্যমে।
ভাইয়া গল্প করছিলাম, নিঃসন্দেহে আরও গল্প করব, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর এই বিশেষ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আপনারা জানেন বরাবরই আপনাদের পছন্দের জনপ্রিয় মুখদেরকে নিয়েই আমাদের এই আয়োজন। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। ভাইয়া, আরও একবার স্বাগত আপনাকে। বিরতির আগে আমরা কথা বলছিলাম মুক্তিযোদ্ধা সম্পর্কে, এবং সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করছিলাম আপনার কাছ থেকে। এখন যদি আমি একটু জানতে চাই যে তৎকালীন সময়ে এবং 24-এ যে আন্দোলনটা হলো, এর মধ্যে কতটুকু নজির আপনি দেখতে পান? 1971-এর মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ। সারা জাতি যুদ্ধ করেছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জন। তো স্বাধীনতা মানুষের কাছে খুবই প্রিয়, বাঙালিদের কাছে তো বটেই। অসংখ্য তরুণ, যুবক, ছাত্র, সৈনিক জীবন দিয়েছে দেশের স্বাধীনতা অর্জনের জন্যে। আমরাও তখন বয়স তরুণ ছিলাম। দেশের স্বাধীনতার জন্য মৃত্যুকে কখনোই পরোয়া করি নেই, যুদ্ধে আহত হয়েছি, অনেকবার অলৌকিকভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি। 16ই ডিসেম্বর তারিখে স্বাধীনতা অর্জনের পর আমরা ভেবেছিলাম যে আমাদের যেই স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছি 71 সালে, সেটি বোধহয় দ্রুত বাস্তবায়িত হবে। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, সেই গণতন্ত্র এবং অর্থনৈতিক সমৃদ্ধি আমরা দেখতে পাবো। কিন্তু দেখা গেল যে স্বাধীনতার অব্যবহিত পরেই দেশ তো উন্নত হয়নি, বরং যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি সেই গণতন্ত্রকেও কবর দেওয়া হয়েছে। একদলীয় রাষ্ট্র প্রবর্তন করা হয়েছে তৎকালীন শাসক দল কর্তৃক। সেজন্য আমরা যারা 71-এ যুদ্ধ করেছি আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। 2024-এর আগস্ট মাসের 4 এবং 5 আগস্টে শুধুমাত্র ছাত্ররা নয়, এর সাথে রাজনৈতিক দলের কর্মীরা, এমনকি ছাত্রদের অভিভাবকরা, বাবা মারা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে। সাধারণ মানুষ রাজপথে যে ব্যাপক গণ আন্দোলনের মাধ্যমে এই স্বৈর সরকারের পতন ঘটিয়েছে, এটি নিয়ে সারা বাঙালি জাতি গর্ব করতে পারে। এবং এর ফলে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা 71-এ যেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিলাম, আমরা এখন আশা করি আবার সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। বর্তমানে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছেন। আমরা আশা করেছি যে তাদের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে। তারপরে যেই গণতন্ত্রের জন্য আমরা 71 সালে লড়াই করেছি, যেই গণতন্ত্রের জন্য আগস্ট মাসে 1,500 লোক জীবন দিয়েছে, আবার সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করি। আচ্ছা, রাজনীতির প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, আমি সেই সঙ্গে একটু যুক্ত করতে চাই। আপনি 6 বার এমপি ছিলেন, তারপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রীও ছিলেন। তো রাজনীতিতে আসলে কিভাবে আসা? রাজনীতিতে আসবো কখনো চিন্তা করি নেই। সামরিক বাহিনীতে আমি খুবই সন্তুষ্ট ছিলাম। যুদ্ধ করেও আমাদের জন্য একটা গৌরব, জাতির স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি। পরবর্তীকালে সেনাবাহিনীর মধ্যে নানা ধরনের ঘটনা ঘটে 75 সালে। এক সময় আমাকে সেনাবাহিনী ছেড়ে আসতে হয়, এবং সেনাবাহিনী ছেড়ে আসার পরে জীবন জীবিকার তাগিদে ছোটোখাটো ব্যবসা শুরু করেছিলাম। রাজনীতি কখনো আমাকে আকর্ষণ করেনি। প্রেসিডেন্ট জিয়া আমাকে 1978 সালে ডেকেছিলেন, বলেছিলেন যে তোমার পিতা সংসদ সদস্য ছিলেন, তুমি রাজনীতিতে আসো। আমি বললাম না স্যার, আমি রাজনীতি করবো না। তাছাড়া তখনও আমি ফুটবল খেলি। রাজনীতির প্রতি কোনো সময় আমার আকর্ষণ ছিল না। আমার বাবা 3 বার সংসদ সদস্য ছিলেন। সেই সময় যে নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছে সেগুলো দেখার জন্য আমি যাইনি। কিন্তু এক পর্যায়ে 86 সালে আমাকে আমার এলাকার জনগণ তারা এসে ধরে যে তাদের, যেহেতু আমার বাবা সংসদ সদস্য ছিলেন, তারা একজন ভালো জনপ্রতিনিধির জন্য অভাব অনুভব করছিলেন, এবং এলাকার উন্নয়নের জন্য তারা অনুভব করেন যে আমি যেন যদি রাজনীতিতে অংশগ্রহণ করি এলাকাটার অনেক উন্নয়ন করা যাবে। তাদের ডাকে মেইনলি সাড়া দিয়ে আমি রাজনীতিতে আসি, এবং পরপর 6টি নির্বাচনে তারা আমাকে নির্বাচিত করে। সেজন্য আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে। এইভাবেই হঠাৎ করে এলাকাবাসীর অনুরোধে এবং এলাকার উন্নয়নের জন্যই রাজনীতিতে এসেছি। রাজনীতিতে আসার পর জনগণের যে পরিমাণে ভালোবাসা আপনি অর্জন করেছেন, কখনো কি মনে হচ্ছে না পাওয়ার কোনো আক্ষেপ আছে কি? না, এটি আমি মনে করি যে রাজনীতিতে আমার চাওয়া পাওয়ার প্রায় সবই পূরণ হয়েছে,
এবং আমি একটা জিনিস নিয়ে গর্ব করি যে সাধারণ মানুষের স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা পেয়েছি। 1971 সালে বাংলাদেশের সবচাইতে নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলাম। ওই নির্বাচনে মাত্র 3 জন স্বতন্ত্র প্রার্থী 300 আসনের মধ্যে বিজয়ী হয়েছিল। আমি তাদের মধ্যে একজন, সর্বোচ্চ ভোট পেয়েছিলাম। তো এটি আমি মনে করি যে আমি যে জনগণকে যে সার্ভিস দিয়েছি, তাদের খেদমত করেছি, তারই পুরস্কার হিসাবে বিভিন্ন দলকে পাশে রেখে তারা দলমত ছাড়াই আমাকে স্বতন্ত্র প্রার্থী রূপে নির্বাচিত করেছে। এটিকে আমি আমার রাজনৈতিক জীবনের একটি বড় পুরস্কার বলে মনে করি। এবং এছাড়াও আমার নেত্রী বেগম জিয়া আমাকে 2বার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। সব দিক দিয়ে আমার না পাওয়ার কিছু নেই। না পাওয়ার বেদনা হলো যে দেশটাকে গণতান্ত্রিক দেশ হিসেবে এখনও পাইনি। যে গণতন্ত্রের জন্য 71 সালে যুদ্ধ করেছিলাম, সেই গণতন্ত্র ক্রমেই সুদূর পরাহত হয়ে যাচ্ছে। এবং এখনও মনে হচ্ছে যে সরকারটি ক্ষমতায় আছে, তারা নির্বাচন দিতে খুবই গড়িমসি করছে। এবং অত্যন্ত দুঃখজনক দেখা যায় যে যারা দেশের জন্য যাদের কোনো ত্যাগ নেই, জনগণকে যারা অতীতে কোনোদিন কোনো সার্ভিস দেয়নি, জনকল্যাণের জন্য কারা কোনো ভূমিকা রাখেনি, যেমন এই যে 17 বছর শেখ হাসিনার যে জনগণের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, সেই সময় যারা একটা প্রতিবাদও করেনি, যারা দেশেরও দূরে ছিল, দেশেরও বাইরে ছিল, কিংবা দেশের থেকে নীরবে দূর থেকে গ্যালারিতে বসে যেরকম লোকে খেলা দেখে সেরকম খেলা দেখেছে, কোনো প্রতিবাদ এই স্বৈরশাসনের বিরুদ্ধে করে নেই, তারাই এখন সরকারের উপদেষ্টা, তারাই রাষ্ট্র কীভাবে চলবে সেই সম্পর্কে আমাদেরকে নানান ধরনের নসিহত দেয়। তো এই যে গণতন্ত্রহীনতা আমাকে পীড়া দেয় এবং যথেষ্ট আমার বয়স হয়েছে, মৃত্যুর আগে গণতন্ত্র দেখে যেতে চাই। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। সুপ্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বরেণ্য রাজনীতিবিদ মেজর হাফিজউদ্দিন আহমেদ। ভাইয়া, আরও একবার স্বাগত আপনাকে। রাজনৈতিক প্রসঙ্গে শুনলাম, মুক্তিযুদ্ধ প্রসঙ্গে শুনলাম, আসলে আপনার এত গুণাবলী সেটা হয়তো বলে আমরা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ করতে পারবো না, তবে একটু আপনার ব্যক্তি জীবন প্রসঙ্গে আমি একটু জানতে চাই। দেশ স্বাধীন হওয়ার পর দ্রুত আমরা যারা সামরিক বাহিনী তরুণ কর্মকর্তা ছিলাম, সেখানে সবাই সমানে বিয়ে করার, বিশেষ করে যে মুক্তিযুদ্ধে প্রাণে বেঁচে গিয়েছে, এখন বাকি সময়টার একটা ভালো সদ্ব্যবহার করা উচিত, এই চিন্তা করে সবাই বিয়ে করেছে। তো আমার বিয়েটি একটি অ্যারেঞ্জ ম্যারেজ। আমার স্ত্রীর নাম দিলারা হাফিজ। যখন বিয়ে করি তখন সে ইডেন গার্লস কলেজের লেকচারার ছিল। পরবর্তীকালে তিনি ছাত্র জীবনে বা শিক্ষকতা জীবনে ভালো করে আস্তে আস্তে ওই কলেজেরই প্রিন্সিপাল হন, ইডেন গার্লস কলেজের, এবং যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে শিক্ষা অধিদপ্তর এটার মহাপরিচালক, ডাইরেক্টর জেনারেল হয়েছিলেন, মানে শিক্ষকের সর্বোচ্চ পর্যায়ে তিনি পৌঁছেছিলেন। আমার 2টি ছেলে, 1 মেয়ে। বড় ছেলে শাহরুখ হাফিজ আমেরিকায় থাকে, আইটিতে পড়াশোনা করেছেন। তারপরে আমার মেয়ে, ও কানাডার থেকে বিবিএ করেছে, ঢাকায় এসে আবার এমবিএ করেছে। বর্তমানে সে গৃহিণী এবং আমার জামাই বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন সরকারি চাকরি করে, টেলিকম ডিপার্টমেন্টের ডিভিশনাল ইঞ্জিনিয়ার। আর একটি ছেলে আছে, সে এখান থেকে জার্নালিজমে গ্র্যাজুয়েশন করে ছোটোখাটো ব্যবসা করে। তো এরা কেউই রাজনীতিতে তাদের কোনো আগ্রহ নাই। তো আমার শেষের ইয়াংগেস্ট সান, তার কিছুটা আগ্রহ রয়েছে রাজনীতি করার, এখনও চিন্তাভাবনার পর্যায়েই আছে সেটি। আর আমার 2টি নাতি আছে আমার মেয়ের ঘরের, 2টি নাতি, ওরা এবার A-level পরীক্ষা দিল। তাদের সাথে সময়টা আসলে কেমন কাটে? এদের সাথে আমার এখন সকল আনন্দের উৎস হলো আমার এই 2টা নাতি। তারা এখানে সেন্ট্রাল রোডে থাকে, বাট সপ্তাহে 1 দিন আমার এখানে আসে, বা ঈদের সময় যখন আসে তাদেরকে নিয়ে খুব সুন্দর সময় কাটাই। তো এটাই আমার একটা, তারা আমার খুবই আনন্দের উৎস। এবং পারিবারিক জীবনে মোটামুটি আমার জীবনে কোনো
ঝঞ্ঝাট ঝামেলা তেমন হয়নি। আমার স্ত্রী রিটায়ার করেছে সরকারি চাকরি থেকে, মাউসির ডিজি হিসাবে অবসর নিয়েছে। তারা এদের কারোই রাজনীতিতে কোনো ধরনের সংশ্লেষ নাই। আমি প্রথম জীবনের রাজনীতিতে একেবারেই নিরাসক্ত থাকার পরও গত 40 বছর ধরে সিরিয়াসলি রাজনীতিতে আছি এবং এর জন্য অনেক খেসারত দিয়েছে। মাঝে মাঝে জেলে যেতে হয়, মাঝে মাঝে ঘরবাড়ি ছেড়ে বাইরে পালিয়ে থাকতে হয়। পারিবারিক সাপোর্টটা কেমন পেয়েছেন আপনি? পারিবারিক সাপোর্ট ছিল আমার প্রতি। আমার স্ত্রী, আমার সন্তানেরা সবসময় আমাকে সাপোর্ট করেছে। আর আমার আব্বা আম্মা তো আমাকে রাজনীতি প্রতিষ্ঠিত হওয়ার আগেই তারা চলে গিয়েছেন। সুতরাং আমার ঢাকাতে আমার পরিবার পরিজন তারা সবসময় আমাকে সাপোর্ট করেছে। আর সবচেয়ে বড়, রাজনীতিতে বাংলাদেশের অনেক ঝক্কি ঝামেলার ব্যাপার, তার মধ্যে আমার জন্য সন্তুষ্টি দেয় একটি বিষয় যে আমার এলাকার জনগণ, লালমোহন এবং তজুমুদ্দিন, দুটি থানার আমি জনপ্রতিনিধি, তারা আমাকে খুব ভালোবাসে এবং বিভিন্ন নির্বাচনে তারা আমার প্রতি অকুণ্ঠ সমর্থন দেখায়, যে স্বতন্ত্র হিসেবেও তারা আমাকে নির্বাচিত করেছে। মোটামুটিভাবে প্রথম দিকে রাজনীতিতে খুবই ডিফিকাল্ট ছিল। বাংলাদেশের রাজনীতি করা খুবই কঠিন। বিবেকের বিরুদ্ধে অনেক কথা বলতে হয়, বিবেকের বিরুদ্ধে অনেক কাজ করতে হয়, কিন্তু তারপরেও আমি মোটামুটিভাবে আমি যে সাধারণ মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে এটা ভেবেই আমি আনন্দিত। ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ ভালো কাটুক, এটাই শুভকামনা রইল। ওয়ান্স অ্যাগেইন ঈদ মোবারক।